রেহান নামের এই ছেলেটা তার ওয়াইফকে নিয়ে রোমেনিয়ায় শিফট হয়। তারা একে অপরকে অনেক ভালোবাসত, কিন্তু রোমেনিয়ায় শিফট হওয়ার পর থেকেই তাদের সম্পর্কে ফাটল ধরে। হঠাৎই তার ওয়াইফ শায়নার সঙ্গে অদ্ভুত ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে শুরু করে, কিন্তু সম্পর্কে দূরত্বের কারণে রেহান বিষয়গুলোতে পাত্তা দেয় না। শায়না প্রতিনিয়ত ভয়ঙ্কর সব অভিজ্ঞতা আর অত্যাচারের মধ্য দিয়ে যেতে থাকে, কিন্তু সে জানতও না যে এই সব কিছুর পেছনে দায়ী ছিল তার স্বামী রেহান। কি এমন রহস্য ছিল রেহানের মধ্যে, আর কেনই বা শায়নার সঙ্গে এই সব কিছু হচ্ছিল? সে কি পারবে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে নিজেকে বাঁচাতে? এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজ আমি এক্সপ্লেন করব একটা মাথা নষ্ট করা হরর সাসপেন্স মুভি রাজ রিবুটের গল্পটা। গল্পের প্রত্যেকটা মোড়ে তো টুইস্ট থাকছেই, তবে শেষ টুইস্টটা একেবারেই মাথা নষ্ট করা, তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন এখন আর কথা না বাড়িয়ে আমি মিস বাঙালি এক্সপ্লেনার শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। শুরুতেই আমরা রেহান নামের একটা ছেলেকে দেখতে পাই। সে তার ওয়াইফ শায়নাকে নিয়ে রোমানিয়ার একটা প্রপার্টি ব্রোকারের সঙ্গে দেখা করে। ব্রোকার তাদেরকে একটা ফ্ল্যাট দেখাতে নিয়ে যায়। ফ্ল্যাটটা দুজনেরই পছন্দ হওয়াতে তারা তৎক্ষণাৎ সেটা বুক করে নেয় এবং পরদিনই সেটাতে শিফট হয়ে যায়। রোমানিয়া আসাতে শায়না অনেক খুশি হলেও রেহানকে দেখে ততটা খুশি মনে হচ্ছিল না। রাতে যখন শায়না তার সঙ্গে ফ্যামিলি প্ল্যানিং নিয়ে কথা বলতে চায়, রেহান তখন বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। ব্যাপারটা শায়নার কাছে একেবারেই ভালো লাগে না, কারণ মুম্বাইতে থাকাকালীন তাদের মধ্যে সবকিছু ঠিকঠাকই ছিল। তারা পরিবারটাকে বাড়ানোর চিন্তা ভাবনাও করছিল, কিন্তু হঠাৎ রোমানিয়া এসে রেহান একটু পরিবর্তন হয়ে গেছে। তবে রেহান বলে, মুম্বাইতে বাচ্চা নেওয়াটা সহজ হতো, সেখানে আমাদের পরিবার আছে, কিন্তু এখানে আমি সারা দিন অফিসে ব্যস্ত থাকবো, তুমি একা হয়ে যাবে। বাসার কাজকর্ম করা, বাচ্চা সামলানো সব তুমি একা হাতে করতে পারবে না। কিন্তু শায়না সেটা মানতে চায় না। তার মনে হচ্ছিল রেহানের এমন আচরণের পেছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। হয়তো রেহান তার উপর রেগে আছে, নয়তো কিছু একটা লুকাচ্ছে। আসলে বিয়ের আগেও রেহান এবং শায়না দুজনে রোমানিয়াতে থাকতো। এখানেই তাদের পরিচয় এবং এখান থেকেই তাদের সম্পর্কের শুরু। তবে বিয়ের পর তারা মুম্বাইতে শিফট হয়ে যায়। এরপর যখন আবার রেহান রোমানিয়াতে আসার অফার পায়, তখন শায়না খুব খুশি হয়ে যায়, কারণ সেও রোমানিয়াতে থাকতে চাচ্ছিল। তবে সেটা শুধু নিজের জন্য নয়, রেহানের ক্যারিয়ারের উন্নতির জন্য। তবে কোনো একটা কারণে রেহান এখানে আসতে রাজি হচ্ছিল না। এটা নিয়ে প্রতিনিয়ত তাদের ঝগড়াঝাটি চলত। দীর্ঘ 6 মাস পর রেহান শায়নার কথা মেনে নিতে বাধ্য হয় এবং তারা রোমেনিয়াতে শিফট হয়ে যায়। তো শায়না যখন এই ব্যাপারে কথা বলতে চায়, তখনও রেহান তাকে অ্যাভয়েড করতে থাকে। শায়নার কেন যেন মনে হচ্ছিল রেহান তার থেকে কিছু একটা লুকানোরই চেষ্টা করছে। সে বারবার রেহানকে জিজ্ঞেস করতে থাকে, কিন্তু রেহান কোনো উত্তর দেয় না। একটা পর্যায়ে সে বিরক্ত হয়ে অন্য রুমে ঘুমাতে চলে যায়। তবুও শায়না রুমের বাইরে দাঁড়িয়ে বারবার তাকে দরজা খুলতে বলে, তার সঙ্গে কথা বলতে বলে, কিন্তু রেহান কোনো রেসপন্স করে না। সে রুমের ভেতরে বসে অঝরে কাঁদতে থাকে। হয়তো সত্যি সে কিছু একটা লুকানোর চেষ্টা করছিল, তবে সেটা যে আসলে কি তা জানার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। পরদিন সকালে অফিসের জন্য বেরোতে গিয়ে রেহান দেখতে পায় শায়না টেবিলে খাবার সাজিয়ে তার জন্য অপেক্ষা করছে, কিন্তু রেহান কোনোভাবেই শায়নার সামনে পড়তে চাচ্ছিল না। তাই সে তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। শায়না তাকে ডাকতে থাকে, কিন্তু সে কোনো রেসপন্স করে না। এভাবেই ধীরে ধীরে তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। শায়না কোনো মতেই বিষয়টা মানতে পারছিল না, কারণ সে রেহানকে মন থেকে ভালোবাসতো, আর সে জানে রেহানও তাকে মন থেকেই ভালোবাসে। অনেক হাসি খুশি ছিল তারা, ভালোবাসার কোনো কমতি ছিল না তাদের মধ্যে। এই কারণেই তো তারা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল। বিয়ের পরেও সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ কি হয়ে গেল সেটাই বুঝতে পারছে না শায়না। একদিন বাসার জিনিসপত্র গোছাতে গিয়ে শায়না হঠাৎ রেহানের ল্যাপটপের কোণায় রক্ত লেগে থাকতে দেখে। সে বেশ ঘাবড়ে যায়। এমন সময় হঠাৎ ল্যাপটপ থেকে অনর্গল রক্ত ঝরতে শুরু করে। শায়না সেটা দেখে ভয়ে ল্যাপটপটা রেখে সোজা চলে যায় ওয়াশরুমে। গিয়ে ভালো করে তার হাত পরিষ্কার করতে শুরু করে। তখনই হঠাৎ বেসিন থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে আসে তার কানে। কৌতূহলবশত সেটার কাছে গিয়ে চেক করতেই ভেতর থেকে একটা ভয়ঙ্কর চোখ দেখে চিৎকার করতে করতে বাইরে বেরিয়ে আসে। এই ঘটনার 1 মাস পর রেহান বিজনেসের কাজ শেষ করে শহরে ফিরেছিল। এমন সময় হঠাৎ তার কাছে শায়নার কল আসে। তার কণ্ঠ শুনেই বোঝা যাচ্ছিল সে অনেক ভয় পেয়ে গেছে। সে রেহানের কাছে সাহায্য চাইতে থাকে। সে বাসা থেকে 30 কিলোমিটার দূরে কোনো এক অজানা জায়গায় পৌঁছে গিয়েছিল। বেচারির কাছে তার মোবাইলটাও ছিল না, তাই পাশের একটা ফোন বুথ থেকে ফোন করেছিল রেহানকে। রেহান নিজেও বিষয়টা শুনে বেশ অবাক হয়। সে তৎক্ষণাৎ শায়নার দেওয়া লোকেশনে পৌঁছে যায় তাকে বাঁচানোর জন্য। সেখানে গিয়ে দেখে শায়না ফোন বুথের দরজা বন্ধ করে দিয়ে জড়সড় হয়ে বসে আছে। রেহান তাকে দরজা খুলতে বলে,
কিন্তু শায়না এত বেশি ভয় পেয়ে গিয়েছিল যে রেহানের সামনে ওর দরজা খুলতে ভয় পাচ্ছিল। তার বারবার মনে হচ্ছিল কেউ যেন তাকে তাড়া করছে। রেহান তখন বিরক্ত হয়ে দরজাটা ভেঙে শায়নাকে বের করে আনে। তখন শায়না ভয়ে কাঁদতে কাঁদতে বলে, আমি আগুন দেখেছি, অনেক ধোঁয়া ছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো আশেপাশে কোথাও আগুন লাগেনি। ধোঁয়ার তো প্রশ্নই ওঠে না। রেহান শায়নাকে সেটা বোঝানোর চেষ্টা করে, কিন্তু শায়না কোনো মতেই শান্ত হতে পারছিল না। সে তার হাতগুলো রোহানকে দেখিয়ে বলে, এই দেখো, আগুনে আমার হাত পুড়ে গেছে। মজার ব্যাপার হলো আসলেই তার হাতে আঘাতের চিহ্ন ছিল, কিন্তু সেগুলো কি করে হলো আর সেই বা বাড়ি থেকে 30 কিলোমিটার দূরে কিভাবে পৌঁছালো সেটা শায়নার জানা ছিল না। বাড়ি ফেরার পর রেহান শায়নাকে বলে, বাড়ি থেকে এত দূরে তো নিশ্চয়ই হেঁটে যাওনি, গাড়িতেই গিয়েছো। তাহলে তোমার গাড়িটা কোথায় আর তোমার মোবাইলই বা কোথায়? শায়না তখন কোনো উত্তর দিতে পারে না, কারণ তার কিছুই মনে ছিল না। রেহান বিষয়টা মানতে না চাইলে শায়না বলে, তোমাকে মানতেই হবে রেহান, আমি মিথ্যে কথা বলছি না, এখানে কিছু একটা ঝামেলা অবশ্যই আছে। তখন রেহান তাকে জিজ্ঞেস করে, তুমি কি একা গিয়েছিলে নাকি কারোর সাথে? এমন সময় হঠাৎ শায়না গলায় হাত দিয়ে দেখে তার মঙ্গলসূত্রটা নেই। সে পাগলের মতো মঙ্গলসূত্র খুঁজতে শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর তার ব্যাগের মধ্যে থেকে মঙ্গলসূত্রটা খুঁজে পায় ঠিকই, কিন্তু তাড়াহুড়ো করে সেটা পড়তে গিয়ে ছিঁড়ে যায়। শায়না সেটা দেখে ভীষণ ভেঙে পড়ে। তার মনে হচ্ছিল মঙ্গলসূত্র ছিঁড়ে যাওয়াটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, নিশ্চয়ই তাদের সাথে খারাপ কিছু হতে চলেছে। রেহান বিষয়গুলো বিশ্বাস করছিল না, তবুও শায়নার অবস্থা খারাপ দেখে সে আর কিছুই বলে না, বরং তাকে আশ্বস্ত করে যে পরদিন সকালেই সে মঙ্গলসূত্রটা ঠিক করিয়ে আনবে। পরদিন সকালে অফিসে যাওয়ার আগে রেহান ওই মঙ্গলসূত্রটা ঠিক করানোর জন্য রওনা হয়। কিন্তু জুয়েলারি শপে পৌঁছানো মাত্রই হঠাৎ কোথা থেকে একটা কাক এসে তার গাড়ির কাচের উপর আছড়ে পড়ে। এতে রেহানের গাড়ির কাচটা ভেঙে গিয়েছিল। সে নিজেও বেশ ঘাবড়ে গিয়েছিল। সে যখন কাকটাকে কাছ থেকে বের করতে যাবে তখন দেখতে পায় সেটা বেঁচে আছে। বিষয়টা রেহানের কাছে আরো বেশি অদ্ভুত লাগে, তাই সে মঙ্গলসূত্র ঠিক না করতে দিয়েই সোজা অফিসে চলে যায়। অফিসে গিয়েও তার মাথার মধ্যে শুধু এই সব কথাই ঘুরছিল। এরই মাঝে শায়না ফোন করে জানতে চায় যে সে মঙ্গলসূত্রটা ঠিক করতে দিয়েছে কিনা। রেহান তখন আসল ঘটনাটা না জানিয়ে অফিসে জরুরি কাজের বাহানা দেখিয়ে বিষয়টা এড়িয়ে যায় আর বলে, তুমি চিন্তা করো না, আমি কালকের মধ্যেই মঙ্গলসূত্র ঠিক করিয়ে দেব। শায়নারও বেশ চিন্তা হচ্ছিল, তবুও সে রেহানের কথা মেনে নিয়ে চুপচাপ ফোনটা কেটে দেয়। সেই রাতে রেহানের বন্ধু আমান এবং শ্রেয়া তাদের বাড়িতে বেড়াতে আসে। তারা সবাই মিলে আড্ডা দিচ্ছিল। এরই মাঝে শায়না সবার জন্য ওয়াইন আনতে উঠলে হঠাৎ করেই তার প্রচন্ড পেট ব্যথা শুরু হয়। যন্ত্রণা এত বেশি ছিল যে রেহানকে ডাকার মতো শক্তিটাও পাচ্ছিল না। অদ্ভুত এক পরিবর্তন দেখা যেতে থাকে তার মধ্যে। তবে কিছুক্ষণ পর সে খুব স্বাভাবিকভাবেই এসে রেহানকে বলে, ওয়াইন ফুরিয়ে গেছে, আমি কি বাইরে থেকে নিয়ে আসবো? রেহান তাতে রাজি হলে শায়না বাইরে বেরিয়ে রেহানের গাড়ি থেকে ওই মঙ্গলসূত্রটা বের করে রেহানের এমন একটা কোটের পকেটে রেখে দেয় যেটা সে কখনোই পরে না। শায়নাকে দেখেই বোঝা যাচ্ছিল কাজগুলো সে নিজে করছে না, কেউ তাকে বশ করে নিয়েছে। তবে এই বিষয়টা রেহান বুঝতে পারে না। পরদিন সকালে রেহান গাড়ির ভেতরে মঙ্গলসূত্রটা খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও পায় না। সে অফিসে গিয়েও খোঁজ করে, কিন্তু সেখানেও নেই। সে একটু টেনশনে পড়ে যায়। এরই মাঝে পুলিশ তাকে ফোন করে জানায় যে তারা শায়নার গাড়িটা খুঁজে পেয়েছে। রেহান তৎক্ষণাৎ গাড়িটা রিসিভ করতে রওনা হয়। গাড়িটা একটা জঙ্গলের পাশে পার্ক করা ছিল। সেখান থেকে একটু দূরেই কতগুলো আগুনে পোড়া কাঠ দেখতে পায় রেহান। সবকিছুই তার কাছে একটু অদ্ভুত লাগছিল। তবে সব থেকে অদ্ভুত লাগছিল এটা যে শায়নার গাড়িটা এখানে কিভাবে এলো, আর গাড়িটা যদি এখানে থেকে থাকে তাহলে সে ফোন বুথে পৌঁছলো কি করে। এসব ভাবতে ভাবতেই রেহান বাড়ি ফিরে দেখে বাড়ির সব জানালা দরজা খোলা, আর শায়না সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় ডাইনিং টেবিলের ওপর শুয়ে আছেন। রেহান সেটা দেখে হতবাক হয়ে যায়, কারণ শায়নার মতো নম্রভদ্র মেয়ের কাছে এই ধরনের আচরণ মোটেও আশা করা যায় না। তখন শায়না তাকে বলে, যখন মঙ্গলসূত্রটা ছিল তখন গাড়ি খুঁজে পাচ্ছিলে না, আর এখন গাড়ি খুঁজে পেয়েছো কিন্তু মঙ্গলসূত্র খুঁজে পাচ্ছ না। তুমি আসলে কোনো কিছুই সামলে রাখতে পারো না। সেটা শুনে রেহান আরো বেশি ঘাবড়ে যায়। সেই রাতে হঠাৎ শায়না ঘুম থেকে উঠে নিজের মনের অজান্তেই পৌঁছে যায় রেহানের রুমে এবং সেখানে গিয়ে তার ওপর ছুরি দিয়ে অ্যাটাক করতে যায়। তবে সৌভাগ্যবশত বড় কোনো অঘটন ঘটার আগেই রেহানের ঘুম ভেঙে যায় এবং সে শায়নাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে শায়না অজ্ঞান হয়ে যায়। রেহান কিছু বুঝে উঠতে না পেরে সাথে সাথেই তার বন্ধুদেরকে ডেকে পাঠায়। এরপর তাদেরকে জানায় যে শায়না কিছুদিন ধরেই বেশ অদ্ভুত আচরণ করছে। সেটা শুনে শ্রেয়া বলে ওঠে, অদ্ভুত আচরণ শুধু শায়না নয়, তোমরা দুজনেই করছো। তোমাদের দেখলে স্পষ্ট বোঝা যায় যে তোমাদের মধ্যে সবকিছু ঠিক নেই। আমি খেয়াল করেছি তোমরা আলাদা বেডরুমে ঘুমাও,
হঠাৎ কি এমন হলো যে তোমাদের মধ্যে এত দূরত্ব সৃষ্টি হয়েছে? তখন আমান তাকে বাধা দিয়ে বলে, এটা ওদের পার্সোনাল ব্যাপার, আমাদের নাক না গলানোই ভালো। কিন্তু শ্রেয়া বলে, যদি বিষয়টা এতই পার্সোনাল হতো তাহলে আমরা ভোর 4টার সময় এখানে থাকতাম না। এরপর সে রেহানকে বলে, তুমি যদি শায়নাকে ঠিক করতে চাও তাহলে তোমাদের সম্পর্কটা আগে ঠিক করতে হবে। রেহান এবার তার কথায় সায় দেয়, কিন্তু সে কোথা থেকে শুরু করবে সেটাই বুঝে উঠতে পারছিল না। তখন শ্রেয়া তার কাছ থেকে একেবারে গোড়া থেকে সবকিছু জানতে চায়। তখন রেহান বলতে শুরু করে, আমি মুম্বাইয়ের একটা বড় কোম্পানির জোনাল ম্যানেজার ছিলাম, কিন্তু ইউরোপের মতো পেমেন্ট সেখানে পেতাম না। পাক্কা 3 বছর স্ট্রাগল করার পর বাড়ি কিনতে পেরেছিলাম আমরা। তখনই হঠাৎ রোমানিয়ার অফারটা পাই। যদিও এই চাকরিটা আমার আগের চাকরি থেকে অনেক ভালো, কিন্তু আমি আবারও দেশের সাজানো গোছানো বাড়ি সংসার ফেলে শিফট হতে চাচ্ছিলাম না। এসব নিয়ে প্রায়ই শায়নার সাথে আমার ঝগড়া হতো। এখানে আসার পর শায়না বাচ্চা নিতে চাচ্ছিল, এটা নিয়ে আবারও ঝগড়া শুরু হয়। এরপর কথায় কথায় শ্রেয়া বলে ওঠে, শায়না আমাকে এই বাড়ির ব্যাপারে কিছু কথা বলেছিল। ও নাকি সবসময় কারো উপস্থিতি অনুভব করত, এসব নিয়ে সবসময় খুব ভয়ে ভয়ে থাকতো। এই ব্যাপারগুলো তো তোমার জানার কথা। তখন রেহান বলে, ভুলটা আসলে আমারই। শায়না অনেকবার আমার সাথে কথা বলার চেষ্টা করেছে, আমার কাছ থেকে সাহায্য চেয়েছে, কিন্তু আমি পাত্তা দেইনি। তবে আজ পাত্তা দিতে হবে। তখন আমান তাকে সঙ্গে নিয়ে ত্রিলোক শাস্ত্রী নামের এক লোকের সাথে দেখা করে। লোকটা কোনো ওঝা কবিরাজ নয়, সে একজন সাইকোমেট্রিক। সে মানুষের ছোটখাটো জিনিস ব্যবহার করে তাদের অরা খুঁজে বের করে, আর সেই অরা অর্থাৎ আত্মিক শক্তির মাধ্যমে তার ব্যাপারে সমস্ত ইনফরমেশন বের করে দিতে পারে। কিন্তু মজার ব্যাপার হলো, এত ট্যালেন্টেড একজন মানুষ অন্ধ ছিল। যাই হোক, সে রেহানের কথা মতো পরদিন তার বাড়িতে আসে। আমানরা তখন শায়নাকে শপিং এ নিয়ে গিয়ে ব্যস্ত রাখার চেষ্টা করছিল, আর সেই সুযোগে ত্রিলোক শায়নার একটা চিরুনির মাধ্যমে তার অতীতের গল্প আর সমস্যাগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করতে থাকে। কাজ শুরু করার আগে সে রেহানকে সতর্ক করে দেয় যে শায়নার আত্মার সঙ্গে কানেক্টেড থাকাকালীন কোনোভাবেই যেন তাকে ডিস্টার্ব না করা হয়। একবার কানেকশন নষ্ট হয়ে গেলে সে আর কখনোই দ্বিতীয়বার কানেক্ট হতে পারবে না। রেহান তার কথা মতো চারিদিকে সতর্ক দৃষ্টি রাখতে শুরু করেন এবং ত্রিলোকও তার কাজে লেগে পড়ে। সে শায়নার আত্মার মাধ্যমে যা কিছু জানতে বা দেখতে পারছিল সেগুলো সে একটা খাতায় লিখতে শুরু করে। এরই মাঝে হঠাৎ শায়না বুঝতে পারে কোথাও একটা ঝামেলা হচ্ছে, তাই সে তৎক্ষণাৎ সেখান থেকে দৌড়ে চলে আসে বাড়িতে। বাইরের সবগুলো দরজা বন্ধ থাকায় সে দেওয়াল বেয়ে উপরে উঠে আসে। এটা দেখে রেহান খুব ভয় পেয়ে যায়। সে শায়নাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। শায়না এক ধাক্কায় ত্রিলোককে ছুঁড়ে ফেলে দেয় দূরে। এরপর সে নিজেও ভয়ঙ্কর আওয়াজ করতে করতে খুবই অদ্ভুত ভঙ্গিতে মাটিতে পড়ে যায়, যেটা দেখে রেহানের পায়ের নিচ থেকে একেবারে মাটি সরে যাওয়ার মতো অবস্থা। দুর্ভাগ্যবশত ত্রিলোক তার প্রসেসটা কমপ্লিট করতে পারেনি, তবে যতটুকু জানতে পেরেছে সেটা সে রেহানকে দিয়ে দেয়। এরপর রেহানরা সবাই মিলে সেই ঘটনাগুলো পড়তে শুরু করে। শায়না ওই সময় অজ্ঞান হয়ে পড়েছিল, তাই সে কোনো রকম ঝামেলা করে না। তো সেখান থেকে আমরা জানতে পারি যে শায়না রেহানের সাথে তার দূরত্ব নিয়ে বেশ আপসেট ছিল। তার উপর আবার প্রতিনিয়ত অদ্ভুত আর ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হচ্ছিল সে। সব মিলিয়ে প্রচন্ড ভেঙে পড়েছিল বেচারি, খুব একা হয়ে পড়েছিল। এক রাতে হঠাৎ সে তার বেডরুমে কালো ছায়া দেখতে পায়, কিন্তু রেহানকে জানালে রেহান সেটাও বিশ্বাস করে না। তখন সে সিদ্ধান্ত নেয় সে রেহানকে হাতে নাতে প্রমাণ দেবে। তাই পরদিন একটা ক্যামেরার দোকানে গিয়ে নাইট ভিশন ক্যামেরা কেনে। কিন্তু তখনই একটা লোক পেছন থেকে ডেকে বলে, এটা দিয়ে কোনো কাজ হবে না, তুমি ওকে ক্যামেরায় বন্দী করতে পারবে না। শায়না সেটা শুনে ঘাবড়ে গিয়ে পেছনে তাকাতে দেখে লোকটা আর কেউ নয়, তার এক্স আদিত্য। এতদিন পর হঠাৎ আদিত্যকে সামনে দেখে শায়না ভীষণ রেগে যায়। রেহানের আগে আদিত্যর সঙ্গে রিলেশন ছিল শায়নার, তারা একে অপরকে অনেক ভালোবাসতো। কিন্তু আদিত্যর কিছু বাজে অভ্যাসের কারণে ধীরে ধীরে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। ড্রাগস নেওয়া, অন্য মেয়েদের সঙ্গে সময় কাটানো, গুন্ডামি করা, এছাড়াও আরো অনেক বদঅভ্যাস ছিল আদিত্যর। শায়না তাকে বাধা দেওয়ার, তাকে বোঝানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। তাই একটা পর্যায়ে সে আদিত্যর সঙ্গে ব্রেকআপ করে নেয়। রেহানও তাদের এই রিলেশনের ব্যাপারে সবকিছুই জানতো, কিন্তু আদিত্য তার পেছন ছাড়তে রাজি হয় না। একটা সময় বিষয়টা এত বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে যায় যে শায়না আদিত্যর নামে কেস করে দেয় এবং কোর্ট থেকে অর্ডার দেওয়া হয় আদিত্য শায়নার 1 কিলোমিটারের মধ্যে কখনো আসতে পারবে না। তবে আজ আদিত্য সেই অর্ডার অমান্য করে শায়নার সামনে আসে। সে শায়নাকে বলে, তোমার সাথে কি কি হয়েছে আমি সবকিছু জানি। আমি এটাও জানি যে তোমার জীবনের ঝুঁকি আছে। কিন্তু শায়না তার কোনো কথা বিশ্বাস করে না।
তখন আদিত্য বলে, তুমি শুধু 10 মিনিট আমার কথা শোনো, এরপর যদি তোমার মনে হয় আমি মিথ্যে বলছি তুমি চলে যেও, আমি আর কখনো তোমার সামনে আসবো না। শায়না তখন বাধ্য হয়ে তাকে 10 মিনিট সময় দেয়। এরপর আদিত্য তাকে জানায় যে শায়নার সাথে এখন পর্যন্ত যা কিছু হয়েছে এই সবটাই সে স্বপ্নে দেখেছে। রেহানের সঙ্গে তার ঝগড়া করা, তাদের আলাদা বেডরুমে থাকা, শায়নার অদ্ভুত অনুভূতি হওয়া, এই সবকিছুই আদিত্য জানতো। সেটা শুনে শায়না একেবারে হতবাক হয়ে যায়। আদিত্য তাকে এটাও জানায় যে আগামীতে শায়নার সঙ্গে কি কি হতে চলেছে এবং কেনই বা এই সবকিছু হচ্ছে সেটাও সে জানে। কিন্তু শায়না এবার তার কথা বিশ্বাস করে না। তার মনে হয় আদিত্য নিশ্চয় তার বাড়িতে কোনো রকম স্পাই ক্যামেরা লাগিয়েছে বা এমন কিছু করেছে যার মাধ্যমে এই বিষয়গুলো সে জানতে পারছে। আসলে তার মতো ক্রিমিনাল মাইন্ডেড মানুষের জন্য কোনো কিছুই কঠিন নয়। তাই সে আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। ওই রাতে শায়না তার বেডরুমে ক্যামেরা সেট করে অন্য একটা রুমে বসে মনিটর করছিল। তখন সে সত্যি সত্যি ক্যামেরায় কালো ছায়া দেখতে পায়, যেটা তার রুমের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু যখন সে রেহানকে সেটা দেখানোর চেষ্টা করে কালো ছায়াটা হঠাৎ উধাও হয়ে যায়। রেহান তখন বিরক্ত হয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। শায়না তাকে বোঝানোর চেষ্টা করে যে সে মিথ্যে বলছে না, কিন্তু রেহান সেটা শোনে না। তখনই হঠাৎ শায়নার আদিত্যর কথা মনে পড়ে যায়। সে বলেছিল ওই অশুভ শক্তিকে শুধুমাত্র সেই দেখতে পাবে, অন্য কেউ নয়। তাই এবার শায়না আদিত্যর সঙ্গে দেখা করে সমস্ত রহস্য জানার সিদ্ধান্ত নেয়। পরদিন আদিত্যর সঙ্গে গিয়ে দেখা করলে সে শায়নাকে জানায় যে তার বাড়িতে যে অশরীরী শক্তিটা আছে সেটাকে রোমানিয়ান ভাষায় ত্রিগয় বলা হয়। সেটা শুধুমাত্র শায়নাকে বিরক্ত করতে বা ভয় দেখাতে চায় না, সে শায়নার ওপর প্রতিশোধ নিতে চায়। সেটা শুনে শায়না অবাক হয়ে বলে, আমি তো কারো কখনো কোনো ক্ষতি করিনি, তাহলে আমার উপর কিসের প্রতিশোধ? আদিত্য বলে, তোমাকে তো শুধু টর্চার করছে, প্রতিশোধ নিচ্ছে রেহানের ওপর। সে এমন কিছু করেছে যার কারণে এখন তোমাকেই অত্যাচার ভোগ করতে হচ্ছে। সেটা শুনে শায়না আবারও ক্ষেপে যায়, কারণ তার মনে হচ্ছিল আদিত্য তাকে আর রেহানকে আলাদা করার জন্য এই সব প্ল্যান করেছে। তাই সে সেখান থেকে চলে যায়। রাতে শায়না আবারও রেহানের সঙ্গে কথা বলার চেষ্টা করে, তাকে বেডরুমে গিয়ে ঘুমাতে বলে, কিন্তু রেহান বিষয়টা এড়িয়ে যায়। শায়না তখন নিশ্চিত হয়ে যায় যে আদিত্যর কথাই সঠিক, রেহান কিছু একটা তো অবশ্যই লুকাচ্ছে। তাই সে আবারও আদিত্যর সঙ্গে গিয়ে দেখা করে। তখন আদিত্য জানায় রেহান কাউকে খুন করেছে, আর সেই আত্মাই এখন তাদের উপর প্রতিশোধ নিচ্ছে। এই কথা শুনে শায়নার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তখন আদিত্য বলে, আমি জানি তুমি বিশ্বাস করবে না, তবে আমি স্বপ্নে দেখেছি মার্ডারের পর রেহান তার রক্তমাখা জামা কাপড়গুলো রোমেনিয়ায় তোমার পুরনো বাড়িতে একটা নকল দেওয়ালের পিছনে লুকিয়ে রেখেছে। এরপর তারা দুজনেই পৌঁছে যায় শায়নার পুরনো বাড়িতে। সেখানে গিয়ে সত্যি তারা রেহানের রক্তমাখা কাপড়গুলো খুঁজে পায়। শায়না তো বিশ্বাসই করতে পারছিল না যে রেহান এত বড় একটা কথা তার কাছ থেকে লুকিয়ে রেখেছে। সে একজন খুনি। রেহানের প্রতি এক অদ্ভুত ঘৃণা আর ভয় তৈরি হয় শায়নার মনে। ব্যাপারটা রেহানও লক্ষ্য করে, কিন্তু কেন সেটা বুঝতে পারে না। একদিন রেহান অফিসের কাজে শহরের বাইরে যাচ্ছিল। অন্য সময় হলে শায়না তাকে আটকানোর চেষ্টা করত, অন্তত জিজ্ঞেস করত সে কবে ফিরবে, কিন্তু এবার শায়না কোনো রিয়াক্ট করে না। সেটা দেখে রেহান নিজেই শায়নাকে রিকোয়েস্ট করে তাকে স্টেশন পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য। সেখানে কথায় কথায় রেহান জিজ্ঞেস করে, সবকিছু ঠিক আছে তো? তখন শায়না পাল্টা প্রশ্ন করে যে, তুমি বলো সবকিছু কি আসলেই ঠিক আছে? এসব কথার মাঝেই ট্রেন চলে এলে রেহান রওনা হয়ে যায়। কাজ শেষ করে ফিরতে 2 দিন সময় লাগবে তার। সেই সুযোগে শায়না আদিত্যর সঙ্গে গিয়ে দেখা করে। সে জানতে চাচ্ছিল রেহান কাকে খুন করেছে আর কেন এই রহস্য শায়নার কাছ থেকে লুকিয়ে রেখেছে। আদিত্য তখন তাকে সতর্ক করে দেয় যে এইসব করতে গেলে শায়নার বিপদ আরো বাড়তে পারে। তবে শায়না সবকিছু মেনে নিতে রাজি ছিল, তাকে শুধু সত্যিটা জানতে হবে। তাই আদিত্য তাকে নিয়ে এক জিপসি মহিলার সঙ্গে দেখা করতে যায়। সে ট্যারো কার্ডের মাধ্যমে কোনো মানুষের অতীত, ভবিষ্যৎ এবং অন্যান্য সব তথ্য বের করতে পারত। তার কাছ থেকে শায়না জানতে পারে যে রেহান আসলেই কাউকে খুন করেছে। শায়না তখন ওই ব্যক্তির ব্যাপারে জানতে চায়, কিন্তু জিপসি মহিলা কিছু বলার আগেই হঠাৎ তার দম বন্ধ হয়ে আসতে শুরু করে। হয়তো ওই ত্রিগয় তার উপর অ্যাটাক করেছিল। সে শায়নাকে বলে ওঠে, ও অনেক শক্তিশালী, কাউকে ছাড়বে না। আমি এসব ঝামেলার মধ্যে জড়াতে চাই না, তোমরা এখান থেকে চলে যাও। শায়না তখন বাধ্য হয়ে সেখান থেকে বেরিয়ে আসে। বাড়ি ফেরার পথে তার একটা হোটেলে কফি খেতে বসে। সেখানে কথায় কথায় আদিত্য বলে, আমার মনে হয় তোমার এইসব ঝামেলায় না জড়ানোই ভালো। তুমি রোহানকে ফেলে ইন্ডিয়া চলে যাও, অন্তত তোমার জীবন তো বাঁচবে। কিন্তু শায়না তাতে রাজি হয় না। তার প্রাণ গেলে যাক, কিন্তু সে সত্যিটা উদ্ঘাটন করেই ছাড়বে, এটাই তার জিদ। এরই মাঝে হঠাৎ একটা কালো সাপকে তাদের গাড়ির দিকে আসতে দেখা যায়। হোটেল থেকে বেরিয়ে যখন তারা গাড়ি নিয়ে রওনা হতে যাবে, তখনই দেখে গাড়িটা নষ্ট হয়ে গেছে। তাই রাতটা তারা সেখানেই কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।
রেহান এবং পারিপার্শ্বিক পরিস্থিতির কথা ভেবে সায়না ভীষণ ভেঙে পড়েছিল। তখন আদিত্য গিয়ে তাকে সামলায়। সে ইমোশনাল হয়ে সায়নার খুব কাছাকাছি চলে আসে, কিন্তু তখনই সায়নার গলায় থাকা মঙ্গলসূত্র দেখে সে নিজেকে সামলে নেয়। কিন্তু সায়নাও তখন ইমোশনাল হয়ে তার মঙ্গলসূত্রটা খুলে ব্যাগের মধ্যে রেখে দেয়। এরপর চলে যায় আদিত্যর কাছে। রেহানের অবর্তমানে তাদের দুজনের সম্পর্কটা অনেক ঘনিষ্ঠ হতে শুরু করে। পরদিন সকালে ঘুম ভাঙলে সে আদিত্যকে আশেপাশে কোথাও দেখতে পায় না। তবে আদিত্য তার জন্য একটা চিঠি লিখে রেখে গিয়েছিল। সে আসলে গাড়িটা ঠিক করাতে গিয়েছিল, ফিরতে ঘন্টাখানেক সময় লাগবে। এমন সময় হঠাৎ সায়নার মঙ্গলসূত্রের কথা মনে পড়তেই সে তার ব্যাগটা খুঁজতে শুরু করে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ব্যাগটা সে যেখানে রেখেছিল সেখানে এখন নেই, বরং পাশের রুমের একটা চেয়ারের উপর রাখা। সে ওই ব্যাগটা নিতে গিয়ে দেখে সেখানেও নেই। এরই মাঝে হঠাৎ সেই ত্রিগয় তাকে টেনে কোথাও নিয়ে যেতে শুরু করে। ব্যাস এতটুকুই। এরপর তার সাথে কি হয়েছে সেটা আর ত্রিলোক জানতে পারেনি। সবটা শোনার পর আমান রেহানকে জিজ্ঞেস করে, তুমি কার খুন করেছ? সত্যি করে বলো। সেটা শুনে রেহান রেগে গিয়ে বলে, পাগলের মতো কথা বলো না, আমাকে দেখে কি তোমার খুনি মনে হচ্ছে? কিন্তু আমান এবার রেহানের কথা মানতে চায় না। তখন রেহান বলে, নিশ্চয়ই এই সবকিছু আদিত্যর কাজ। সেই কালো জাদুর মাধ্যমে ওই আত্মাকে সায়নার পেছনে লাগিয়ে আমার থেকে সায়নাকে দূরে সরিয়ে দিয়েছে। এরপর সায়নার একাকিত্বের সুযোগ নিয়ে তাকে ম্যানিপুলেট করেছে। রেহানের কথায় যুক্তি ছিল। তাছাড়া আদিত্য যদি নিজেই সবকিছু করে থাকে তাহলে তার জন্য এই মিথ্যা কথা বলা অনেক সহজ হয়ে যাবে যে সে এগুলো স্বপ্নে দেখেছে। তখন আমান বলে, তাহলে আমাদেরকে যত দ্রুত সম্ভব আদিত্যকে খুঁজে বের করতে হবে। তাকে জোর দিতে হবে যাতে সে এইসব কালো জাদু ফিরিয়ে নেয়। সেটা শুনে রেহান বলে ওঠে, ওকে খুঁজে বের করে কি লাভ? ও যেটা চেয়েছিল তা তো হয়েই গেছে। ও সায়নাকে কেড়ে নিয়েছে। এখন কি আমি ওর কাছে গিয়ে হাত পেতে ভিক্ষা চাইবো? সেটা শুনে ত্রিলোক বলে, হাত পেতে ভিক্ষা চাইলেও কোনো লাভ হবে না, কারণ আদিত্য যেটা করেছে সেটা তার নিজের পক্ষেও ফেরানো সম্ভব নয়। তাদের কথার মাঝেই সায়নার রুম থেকে অদ্ভুত আওয়াজ ভেসে আসতে শুরু করে। তারা কৌতূহলবশত সামনে গেলে দেখে সায়না ভয়ঙ্কর রূপে তাদের সামনে দাঁড়িয়ে আছে। সে সবাইকে বলে, চুপ করো, সায়না ঘুমোচ্ছে। এই অবস্থা দেখে সবাই প্রচন্ড ভয় পেয়ে যায়। পরদিন ত্রিলোক তাদেরকে নিয়ে এক চার্চের ফাদারের সঙ্গে দেখা করে, তাকে সবকিছু জানায়। তবে ফাদার তাদেরকে জানায় যে চার্চ থেকে তাদেরকে এক্সরসিজম অর্থাৎ জাদুটোনা করার কোনো পারমিশন দেওয়া হয় না। কিন্তু সমস্যা হলো সায়নার হাতেও আর বেশি সময় ছিল না, কারণ ত্রিগয়ের অত্যাচার সাধারণ মানুষ বেশিক্ষণ সহ্য করতে পারে না। হয়তো খুব দ্রুতই সায়না মারা যাবে। তাই রেহানদের রিকোয়েস্টে সে বিষয়টা ভেবে দেখার সিদ্ধান্ত নেয়। তবে চার্চের অথরিটিকে রাজি করানোর জন্য তাদের একটা বড় প্রমাণের দরকার ছিল। তাই সেই প্রমাণ জোগাড়ের খাতিরে ফাদার পৌঁছে যায় রেহানের বাড়িতে। সেখানে গিয়ে দেখে সায়না খুব অদ্ভুতভাবে উল্টো ঝুলে আছে। সে দ্রুত মন্ত্রতন্ত্র পড়তে শুরু করে। তখন সায়নার ভেতরে থাকা ত্রিগয় জেগে ওঠে। সে ফাদারকে ভয় দেখাতে শুরু করে এবং একটা পর্যায়ে তার উপর অ্যাটাক করতে থাকে। তার শক্তির সাথে ফাদার নিজেও পেরে উঠছিল না, তাই সে বাধ্য হয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর ত্রিগয় রোহানকে বলে, এই সব কিছু তোর জন্য হচ্ছে, দেখা করবি ওর সঙ্গে? তার কথা শুনে রেহান ভীষণ ঘাবড়ে যায়। ত্রিগয় তখন রেহানের চোখের সামনেই সায়নাকে নির্মমভাবে অত্যাচার করতে শুরু করে। সেটা দেখে রেহান আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে ফাইনালি বাইরে বেরিয়ে এসে আমানকে সবকিছু সত্যি সত্যি জানিয়ে দেয়। আর তখনই এই গল্পের আরো একটা রহস্য সামনে আসে। ঘটনাটা বেশ কয়েক বছর আগের। সেই সময়টাতে মাত্রই রেহান আর সায়নার বিয়ে ঠিক করা হয়েছে। দুজনেই খুব খুশি ছিল, সেই সাথে তাদের পরিবারও। কিন্তু সমস্যা হলো অফিস থেকে ছুটি না পাওয়ার কারণে তারা ইন্ডিয়ায় গিয়ে বিয়ে করতে পারছিল না। তাই রোমেনিয়াতেই বিয়ে করার সিদ্ধান্ত নেয়। তবে এই বিষয়টা আদিত্য মেনে নিতে পারে না। তাই সে রেহানকে ব্ল্যাকমেল করার একটা ভালো আইডিয়া খুঁজে বের করে। রেহান নিজের নামে কিছু ফেক কোম্পানি তৈরি করে শেয়ার মার্কেটে স্ক্যাম করছিল, আর সেটা নিয়েই আদিত্য রেহানকে ব্ল্যাকমেল করার সিদ্ধান্ত নেয়। তাকে নিজের বাড়িতে ডেকে হুমকি দিতে শুরু করে যে রেহান যদি সায়নার সাথে বিয়েটা না ভাঙে তাহলে সে এই সমস্ত প্রমাণ পুলিশকে দিয়ে দেবে। তখন আর রেহানকে কেউ বাঁচাতে পারবে না। রেহান বিষয়টায় ঘাবড়ে যায় ঠিকই, কিন্তু সে সায়নাকে ছাড়তে রাজি হয় না। তখন আদিত্য সায়নার কিছু গোপন ছবি আর ভিডিও নিয়ে রেহানকে ব্ল্যাকমেইল করতে শুরু করে। তার সামনে সায়নাকে নিয়ে আজে বাজে কথা বলতে থাকে। রেহান সেগুলো সহ্য করতে না পেরে আদিত্যর মাথায় ল্যাপটপ দিয়ে এক বাড়ি মারে এবং অ্যাক্সিডেন্টালি সেই আঘাতে আদিত্য মারা যায়। রেহান বেচারা বুঝতেও পারেনি যে তার হাতে এত বড় একটা অঘটন ঘটে যাবে। মারা যাওয়ার আগ মুহূর্তে আদিত্য তাকে বলে, আমি মরে যাচ্ছি ঠিকই, কিন্তু একেবারে চলে যাচ্ছি না, আমি আবার ফিরে আসব। এবং সেই কথা সে রেখেছে।
আদিত্য আবার ফিরে এসেছে এবং খুব কৌশলে শায়নাকে তার জালেও ফাঁসিয়েছে। এসব কথা বলতে বলতে রেহান অনেক ইমোশনাল হয়ে পড়ে। সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না যে তার করা একটা ভুলের জন্য এখন তার ভালোবাসার মানুষটাকে এতটা অত্যাচার ভোগ করতে হচ্ছে। তখন আমান তাকে বোঝায় যে এখানে তার কোনো দোষ নেই, তার জায়গায় অন্য কেউ থাকলেও এই একই কাজ করত। কিন্তু এখন সবথেকে বড় কাজ হলো শায়নাকে উদ্ধার করা, কিন্তু কিভাবে এটাই ভেবে পাচ্ছিল না। রেহান যখন শায়নার গাড়িটা উদ্ধার করতে গিয়েছিল তখনই সে সবকিছু বুঝে গিয়েছিল। আসলে সেদিন আদিত্যকে খুন করার পর রেহান তার লাশটা পাশের একটা জঙ্গলে নিয়ে গিয়ে পুঁতে রেখেছিল। যেহেতু আদিত্যর কোনো পরিবার নেই এবং সে রোমানিয়ান সিটিজেনও না, তাই কেউ আর তার খোঁজ করেনি। কিন্তু পরবর্তীতে আদিত্য ফিরে এসে খুব কৌশলে প্রথমে শায়নার গলা থেকে মঙ্গলসূত্রটা সরায়, কারণ মঙ্গলসূত্র থাকাকালীন সে শায়নার কাছে যেতে পারছিল না। মঙ্গলসূত্র সরে যাওয়ার পর তাকে বশ করে তার সঙ্গে ঘনিষ্ঠ হয় এবং তারপর শায়নার মাধ্যমেই জঙ্গল থেকে তার লাশটা বের করে সেটা আগুনে পুড়িয়ে দেয়, যাতে তার আত্মাটাকে আর কোনোভাবেই শায়নার শরীর থেকে আলাদা না করা যায়। মূলত এই কারণেই সেদিন শায়নার হাতে ওই আঘাতগুলো দেখা গিয়েছিল। তো এখন সবাই শায়নাকে বাঁচানো নিয়ে খুব চিন্তায় ছিল। তখন ত্রিলোক বলে, একটা উপায় আছে, তবে কাজটা একটু কঠিন হবে। আমাদের বিষ্ণু মন্ত্র পড়তে হবে। এটা কিছুটা হনুমান চল্লিশার মতোই, তবে তার থেকেও অনেক বেশি পাওয়ারফুল। এই মন্ত্রের সামনে কোনো অশুভ শক্তি টিকতে পারে না, সে যতই শক্তিশালী হোক না কেন। কিন্তু একটা সমস্যা আছে, এই মন্ত্র আমাদেরকে একটানা পড়ে যেতে হবে। কোনো রকম বাধা পেলেই এটা আর কাজ করবে না, আর তাই আদিত্য এটাতে বাধা দেওয়ার আপ্রাণ চেষ্টা করবে। এতে হয়তো কেউ মারাও যেতে পারে। তবে এত রিস্ক থাকা সত্ত্বেও রেহান এবং বাকিরা সবাই এই কাজটা করতে রাজি হয়ে যায়। এরপর তারা প্রস্তুতি নিতে শুরু করে। রেহান খুব ভালোভাবে খাটের সাথে শায়নাকে বেঁধে দেয়, যাতে সে কোনোভাবেই কারো ক্ষতি না করতে পারে। এরপর ত্রিলোক শুরু করে মন্ত্র উচ্চারণ। শায়নার মধ্যে থাকা আদিত্যের আত্মা সেটা সহ্য করতে পারছিল না। সে ত্রিলোককে আটকানোর যথাসাধ্য চেষ্টা করতে থাকে। একটা পর্যায়ে তাকে আঘাত করলে ত্রিলোক ছিটকে পড়ে যায় অন্য রুমে, আর সাথে সাথেই রেহান এসে মন্ত্র কন্টিনিউ করতে থাকে, কারণ যেভাবেই হোক মন্ত্রটা নির্বিঘ্নে শেষ করতে হবে। তবে আদিত্যও তো শান্ত থাকবে না। রেহানের মাইন্ড ডাইভার্ট করার জন্য তাকে আজে বাজে গালাগাল করতে শুরু করে সে। শায়নাকে নিয়ে তাকে ম্যানিপুলেট করতে থাকে, কিন্তু রেহান কোনো কিছুতেই পাত্তা দেয় না। তখন আদিত্য একের পর এক রেহানের উপর অ্যাটাক করতে থাকে। রেহান তার অ্যাটাক থেকে বাঁচার চেষ্টা করছিল, কিন্তু শেষ রক্ষাটা আর হয় না। বেচারা প্রচন্ড আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সেটা দেখে আমান দৌড়ে এসে মন্ত্র পড়তে শুরু করে, আর শ্রেয়া গিয়ে রেহানের ট্রিটমেন্ট করতে থাকে। এমন সময় আদিত্যর ইশারায় একটা চেয়ারের রড খুলে শ্রেয়ার পেটে ঢুকে যায়। বেচারির অবস্থা খুব খারাপ হয়ে পড়েছিল, তবুও তারা রেহানকে ছেড়ে যেতে রাজি হচ্ছিল না। কিন্তু রেহানই তাদেরকে জোর করে হসপিটালে পাঠিয়ে দেয়। ধীরে ধীরে আদিত্যর তাণ্ডব বেড়েই যাচ্ছিল। সে সব কিছু ভাঙচুর করতে শুরু করে, কিন্তু এসবের মাঝেই সে মনের অজান্তে রেহানকে একটা আইডিয়াও দিয়ে দেয়। হঠাৎ করেই তার সেই পুরনো কোটটা মাটিতে পড়ে গেলে ভেতর থেকে মঙ্গলসূত্রটা বেরিয়ে আসে। তখন রেহান সেটা হাতে পেঁচিয়ে নিয়ে নিজের সর্বশক্তি দিয়ে শায়নাকে জড়িয়ে ধরে, কারণ সে জানতো এই মঙ্গলসূত্রের ছোঁয়া আদিত্য সহ্য করতে পারবে না। হয়ও ঠিক তাই। আদিত্য যন্ত্রণায় ছটফট করতে শুরু করে। রেহানকে লাগাতার অ্যাটাক করতে থাকে সে, কিন্তু রেহান কোনোভাবেই তাকে ছাড় দেয় না। এসবের মধ্যেই সৌভাগ্যবশত ত্রিলোকের মন্ত্র পড়াও সম্পূর্ণ হয়ে যায় এবং আদিত্য শায়নার শরীর ছেড়ে বেরোতে বাধ্য হয়। মন্ত্র আর মঙ্গলসূত্র দুটোর পাওয়ারের কাছে সে টিকতে পারে না, ভস্ম হয়ে বাতাসে মিলিয়ে যায় সে। এই ঘটনার কিছুদিন পর শায়না আবারও ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসে এবং তারা আবারও সুন্দর জীবনযাপন করতে শুরু করে, এবং এখানেই গল্পটা শেষ হয়ে যায়।